এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপি যে পরীক্ষা হয়েছে তার 9 জুনে থার্ড শিফটে আসা ম্যাথগুলো সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসির উপরে বিভিন্ন শিফটে আমরা ম্যাথ সলভ করি। সেই ম্যাথগুলো যে শিফটে সলভ করা হয়েছে তা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের পৌঁছে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন অন্যান্য পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজ ক্লাস শুরু করছি। প্রথম যে অঙ্ক রয়েছে সেটা হলো বেতন সংক্রান্ত অঙ্ক বা সেভিং রিলেটেড অঙ্ক। আশিসের বেতনের প্রতি মাসে এত টাকা, তিনি বাড়ি ভাড়ার জন্য 4000 টাকা এবং অপর একটি কোনো খাতে খরচ করেন 1500 টাকা এবং বাকি পরিমাণ মাসিক সঞ্চয় যদি তিনি তার জন্মদিনের মাসে জন্মদিন উদযাপনের জন্য ব্যয় করেন, তবে এক বছরে তার সঞ্চয় কত? তাহলে আশিসের বেতন প্রতি মাসে এত টাকা, তার স্যালারি হলো 11,000 এবং বাড়ি ভাড়া দেন 4000 টাকা পার মান্থ এবং অন্যান্য খরচ করেন তিনি 1500 টাকা। টোটাল তার খরচ কত হবে সেটাকে হিসাব করে নাও। 10 থেকে 5 যোগ করতে হবে, 4 একে 1500 টাকা তার হলো টোটাল খরচ। তাহলে কত খরচ? এক মাসের খরচ, আর তার এক মাসের স্যালারি হলো এত টাকা, আর এক মাসের এক্সপেন্ডিচার হলো তার 5500 টাকা। তাহলে আমরা জানি সেভিং ইজ ইকুয়াল টু স্যালারি মাইনাস এক্সপেন্ডিচার। এবার এক মাসের সেভিং কত হবে সেটা আমরা বের করে নিই। এক মাসের সেভিং তাহলে বিয়োগ করতে হবে 0 10 থেকে 5 বিয়োগ করলে 5, 11 থেকে 6 বিয়োগ করলে 5। তাহলে এক মাসের সেভিং হলো তার এত টাকা। কিন্তু তিনি কি করেন, আমাকে বের করতে এক বছরে তার সঞ্চয় কত তা বের করতে বলছে। এক মাসের সেভিং যদি এত হয় তাহলে এক বছর মানে 12 মাস দিয়ে গুণ করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে তিনি কি বলছেন, তার এক মাসের সঞ্চয় তিনি তার জন্মদিনের জন্য উদযাপন করেন। তাহলে তার সেভিং কত? তাহলে এক মাসের সেভিংটা আমি বের করে দেবো। তার মানে 12 মাসের সেভিং না বের করে আমাকে এখানে 11 মাসের সেভিং বের করতে হবে। কেন? যেহেতু এক মাসের সেভিং সে জন্মদিনের জন্য ব্যবহার করে, উদযাপনের জন্য। তাহলে 11 মাসের সেভিং এখানে বের করতে হবে, এটা বুঝতে হবে। তাহলে 11 দিয়ে আমাকে গুণ করতে হবে। এগারো মাসের সেভিং তার মানে আসলে তার এক বছরের সেভিং, যেহেতু তিনি এক মাসের সেভিংটা তিনি কি করেন, জন্মদিনের জন্য উদযাপিত করেন। তাই জন্য আমাকে 12 মাস না নিয়ে 11 মাস নিতে হবে। 5 11 55, 5 5 11 55, 5 11 55 আর 5 60, 00 তাহলে 60500 হবে সঠিক উত্তর। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এম এর মান নির্ণয় করতে বলছে। এটা সূচক রিলেটেড অঙ্ক বা পাওয়ার রিলেটেড যে অঙ্কগুলো থাকে তাই সবগুলো দেখো, একটা আছে 21/8, তারপর একটা 8/21, 21/8। তাহলে এই টাইপের আমাদের সবগুলো সেমি করে নিলে সুবিধা হবে। তাহলে 21/8 রয়েছে, এটা থাক। এটাকে 8/21টাকে আমরা লিখবো 21/8 আকারে। সূচকের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, যখন আমরা একে উল্টে লিখবো তখন কিন্তু +14টা -14 হয়ে যায়। এইভাবে এই পাশেরটা আমরা 21/8 সব সেম রেখে কাজ করতে হবে। এটা +14। পরেরটা দেখো 8/21 রয়েছে, আমাদের আনতে হবে 21/8। তাহলে উপরের পাওয়ারটাকে আমাকে মাইনাস দিয়ে গুণ করে দেবে, চিহ্নটা পরিবর্তন। এখন দেখো প্রত্যেকটারই বেস তো সমান, 21/8 21/8 21/8। বেস যখন সমান থাকে কোনো এরকম রাশি যদি গুণ করতে হয় তখন পাওয়ারগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে আমি বলতে পারি 21/8 ইজ ইকুয়াল, সবগুলো যোগ করলে কি হবে, +14 -14 তো আউট, পড়ে থাকবে খালি 12 ইজ ইকুয়াল টু 21/8 -9m - 20। আর দুটোরই দেখো দুপাশের রাশির মধ্যে দুটোরই বেস সমান। তার মানে যখন বেস সমান হবে দুটোর, তাহলে আমি বলবো পাওয়ার গুলো তাদের সমান হবে। তাহলে 12 ইকুয়াল টু 9m - 20। তাহলে 9mটা এই পাশে আসবে, তাহলে -20 তাহলে -12। 9mটা এখানে চলে গেল, আর এখানে কি ছিল, -9m, মাইনাস দিয়ে গুণ করেছি 9m। তাহলে 9mটা এখানে চলে গেলে তাহলে -20 আর -12, তাহলে 9m ইজ ইকুয়াল টু -32। তাহলে m ইজ ইকুয়াল টু -32/9। তোমরা এই টাইপের অঙ্ক থাকে ডাইরেক্ট তুমি এই ইকুয়েশনে আসবে বোঝানোর জন্য এতগুলো করলাম। m ইকুয়াল টু -32/9, অপশন বি। একজন ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে এবং তার ব্যয় 480 টাকা। তার আয় কত? তার আয় যদি 100 টাকা হয়, ধরি আমরা ইনকাম
তাহলে তার সেভিং হলো 40 টাকা। তাহলে বাকিটা তিনি তাহলে কি করেন, ব্যয় করেন। তাহলে ইনকামের থেকে সেভিং বের করলে আমাদের বিয়োগ করলে এক্সপেন্ডিচার, তাহলে 60, তাহলে 60-এর ভ্যালু আমি এখন বলতে পারি 480। তাহলে 1-এর ভ্যালু এখান থেকে আমি বের করব 6 8 48, আর ইনকাম কত মানে 100-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 800। নিচের কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য? 38-কে যদি আমরা তখন স্প্লিট করব মানে ভাঙবো, তাহলে গুণ আকারে লিখবো, তার মানে 19 × 2। তার মানে যে সংখ্যা 38 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই 19 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য। তাহলে ভালো করে লক্ষ্য করো, 1495 তো কোনোদিনই 2 দ্বারা বিভাজ্য হবে না। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো কোন সংখ্যার শেষের ডিজিট যদি জোড় সংখ্যা থাকে তবে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু 1495 শেষের ডিজিট 5, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে একই রকম ভাবে শেষেরটাও 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে বাকিটা চেক করতে হবে, হয় এখন আমাদের অ্যান্সার অপশন এ হবে, নয় অপশন সি হবে। ভালো করে লক্ষ্য করো, অপশন এটা 19 দিয়ে ভাগ যাচ্ছে, 19 কে 19, 0 19 দোকানে 38 মানে 102। তাহলে বলতে পারি অপশন এ হবে এর সঠিক উত্তর, 1938, যা 38 দ্বারা বিভাজ্য। এ একটি কাজ 57 ঘন্টায়, বি ও সি একসাথে 28 ঘন্টায়, এ ও সি 19 ঘন্টায়, তাহলে বি এটি করতে কত সময় করবে? তাহলে এ একটি কাজ করে 57 ঘন্টায়, বি এবং সি সেই কাজটি করে 28 আওয়ার, এ এবং সি সেই কাজটি করে হলো 19 আওয়ার। তাই টোটাল ইউনিট কাজ বের করার জন্য আমাদের এলসিএম করতে হবে। তো এলসিএম যদি করি 19 এ 57 যদি এলসিএম করা যায় তাহলে আমরা পাবো 57, আর এখানে পড়ে রয়েছে কি 28, তাহলে 57 × 28। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা বের করে নেব। এখন টোটাল ইউনিট কাজকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি, তাহলে টোটাল ইউনিট হলো আমাদের কাজ 57 × 28, তাকে এর টাইম দিয়ে ভাগ করবো, তাহলে 57 ভাগ করলে কাটাকাটি যাবে, পড়ে থাকবে 28, তাহলে এর এফিসিয়েন্সি পেলাম আমরা 28। একই রকম ভাবে বি প্লাস সির এফিসিয়েন্সি হবে, ভাগ করো 57 × 28 কে 28 দিয়ে, তাহলে পড়ে থাকবে 57। আর এ আর সির এফিসিয়েন্সি, তাহলে 3 × 19 = 57, ভাগ করলে পরে 3, 3 কে 28 দিয়ে গুণ, 3 × 8 = 24, 4 × 9 = 84। তাহলে প্রত্যেকের আমরা এফিসিয়েন্সি জানলাম। এখানে ভালো করে লক্ষ্য করো, আমাকে বের করতে হবে বিট টাইম কত। বিট টাইম যদি আমাদের বের করতে হয় তাহলে বির এফিসিয়েন্সির দরকার পড়বে। আবার ভালো করে লক্ষ্য করো, এর এফিসিয়েন্সি 28 আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 84। তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 84, তার থেকে যদি আমরা এর এফিসিয়েন্সি বিয়োগ করি তাহলে সির এফিসিয়েন্সি পাবো। তাহলে বিয়োগ করে দাও, 14 থেকে 8 বিয়োগ করলে 6, 8 থেকে 3 বিয়োগ করলে 56। তাহলে এখান থেকে আমি কি বিয়োগ করলাম, এ প্লাস সি থেকে আমি এ বিয়োগ করলাম, তাহলে সির এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এটা হলো সির এফিসিয়েন্সি। তাহলে সির এফিসিয়েন্সি আমাদের কত, 56। সির এফিসিয়েন্সি 56 আর এর এফিসিয়েন্সি 28। আবার লক্ষ্য করো 2 নম্বর যে কন্ডিশন রাখা হয়েছে, বি প্লাস সি এদের এফিসিয়েন্সি 57, তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 56 হয় তাহলে বির এফিসিয়েন্সি নিশ্চয়ই 1 হতে হবে, তাহলে দুটো যোগ করে তো 57। তাহলে বির এফিসিয়েন্সি আমরা বের করে নিলাম, বির এফিসিয়েন্সি হলো 1। বিট এফিসিয়েন্সি জানা আমাদের, তাহলে ইজিলি আমরা এখান থেকে বিট টাইম বের করতে পারবো। টাইমের ফর্মুলা টোটাল ইউনিট কাজকে আমাদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, যেহেতু বিট টাইম বের করতে হবে বিট এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, এটা হলো টাইম। তাহলে গুণ করলে হবে 8 7 8 56, মানে ইউনিট ডিজিটে 6 দিয়ে অ্যান্সার আসবে। 6 দিয়ে একটা অপশনই রয়েছে, সেটা হলো অপশন নম্বর সি, যার অ্যান্সার 1596, অপশন সি। সাধারণ গতি 2/5 অংশ হেঁটে অভিজিৎ 48 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়, তাও তার বাড়ি থেকে অফিসের দূরত্ব সাধারণত কত সময় লাগে? সাধারণত বের করতে বলেছে। তাহলে সাধারণ গতির, সাধারণ মানে অরিজিনাল স্পিড আর নিউ স্পিড, তাহলে সাধারণ গতি বলছে, যার বলবে সাধারণ গতি, তাহলে নিচেরটাকে তুমি সাধারণ গতি ধরে নাও 5, তাই নিউ গতি হবে তার মানে 2। তাহলে স্পিড টাইম তার জানিস, যখন ডিস্টেন্স ফিক্স থাকবে, ডিস্টেন্স ফিক্স, তখন স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক সেটা উল্টে যাবে 2:5। এই যে টাইমের গ্যাপ সেটা হলো 48 মিনিট। তাহলে এই দুটো সময়ের গ্যাপ, 2 থেকে যে 5 হলো এই সময়, তার গ্যাপ হলো 48 মিনিট। বলতে 3 এর ভ্যালু 48 মিনিট, কারণ এদের গ্যাপটা হলো 3। তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 16 মিনিট। আমাকে এখানে বলছে সাধারণত কত সময় লাগে, মানে অরিজিনাল টাইমটা বের করতে বলছে, মানে 2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 2 এর ভ্যালু হবে 16 দোকানে 32 মিনিট। অপশন বি।
পর্যবেক্ষণটিতে এর মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করার পদ্ধতি হলো প্রথমে একে ছোট থেকে বড় হিসেবে বা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তারপরে মাঝখানে যে টার্মটা থাকবে সেটাই হবে তোমাদের মধ্যমা, তাহলে মিডিল টার্ম। কিন্তু মনে রাখতে হবে তার সাথে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজানোর যে আমি কি করবো, একটা পিছন থেকে বড়কে কাটবো, একটা সামন থেকে ছোটকে কাটবো, তাহলে আস্তে আস্তে মিডিল টার্মটা আসবে সংকুচিত হতে হতে, এই কাজটাই করবো। তাহলে সবার বড় টার্মটা কি রয়েছে এখানে 99, কেটে দাও। সবার ছোট টার্মটা এখন লক্ষ্য করো কি রয়েছে 87, 56, 79, 81, 53, 45, 32, তাহলে 32 কাটা গেল। এর পরের বড় টার্ম কি রয়েছে 99 এর পরে, এটা দেখো 87, 56, 81, 53, 54, 94, 98। তারপরে এবার দেখো সবচেয়ে ছোট টার্মটা কি রয়েছে 98, সবচেয়ে ছোটটা দেখো এবার 87, 56, 79, 81, 53, 45 হবে, তাহলে সবার ছোট টার্ম গেল। এবার আমাকে নিতে হবে সবার বড় আবার 94, আর সবার ছোট কোনটা দেখো দেখা রয়েছে 53। এবার দেখো সবার বড় কি রয়েছে 87, সবার ছোট কি রয়েছে 57, তারপরে সবার বড় রয়েছে 81, তারপরে সবার ছোট 56, তাহলে পড়ে রইল মাঝখানে কি 79। এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। দুটি সংখ্যার অনুপাত 3:4, এবার লসাগু গসাগুর গুণফল 432, তবে লসাগু গসাগুর অনন্যকের যোগফল কত? দুটি সংখ্যার অনুপাত 3:16, তাহলে একটি সংখ্যা হবে 3x, অপর সংখ্যা হবে 16x। আমরা জানি লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, আর লসাগু গসাগুর গুণফল দেওয়া রয়েছে 432, তাহলে এটা ইকুয়াল টু আমি বলবো এই দুটো সংখ্যার গুণফল। তাহলে 3 ইন্টু 16 দেখি কাটাকাটি করতে হবে আমাকে এক্স স্কোয়ার, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করো তোমরা 3 অক্ষে 3, 4 থেকে 3 গেলে 1, 3 4 12, 1 3 4 12, 3 3 14 42, ঠিক আছে 16 দিয়ে কাটাকাটি করো 9 16 144, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে আমি বলবো এক্স এর ভ্যালু রুট করতে হবে 3। তাহলে আমাদের সংখ্যাগুলো পেয়ে গেলাম, একটি সংখ্যা 3 তিরিক্ষে 9, অপর সংখ্যা 3 16 48। তাহলে আমাদের লসাগু এবং গসাগু দরকার বের করা, তাহলে গসাগুটাকে বের করে নাও। গসাগু মানে কোন সংখ্যা সবচেয়ে বড়, কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায় সেটা হলো গসাগু। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কি দিয়ে ভাগ যায়, 9 কে যদি ভাঙি আমরা 3 গুণন 3, 48 কে ভাঙলে পরে আমরা পাবো 3 গুণন 16, তাহলে বোঝা যাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ যাবে দুটোকে সেটা হলো 3, তাহলে গসাগু হলো 3। এবং লসাগু তাহলে কি হবে, তাহলে বোঝা 3 হতে হবেই, দেখো 3 এখানে রয়েছে, সবচেয়ে বড় দুটো 3, 3 তিরিক্ষে 9 আর কে এই যে 16, তাহলে 9 16 144। এখন আমাদের কি বলেছে, তাদের লসাগু এবং গসাগুর অনন্যকের যোগফল মানে 1/h প্লাস 1/l কত হবে তা আমাকে নির্ণয় করে, অন্য কোণে উল্টে দেওয়া। তাহলে 1/3 প্লাস 1/144, লসাগু করলে 144, তাহলে 3 দিয়ে যদি দেই আমরা 3 4 12, 2 3 8 24, 144, তাহলে 49/144 হবে এই অঙ্কের সঠিক উত্তর। একটি ঘনকীয় জল ধারণ ক্ষমতা এত লিটার, ট্যাঙ্কটির প্রস্থ কত তা নির্ণয় করে, যার দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে এত এবং এত মিটার। তাহলে দেখো ক্ষমতা দেওয়া রয়েছে মানে আয়তন দেওয়া রয়েছে, তাই ঘনকের আয়তন বের করা বা আয়তঘনের আয়তন বের করার ফর্মুলা হলো ABC, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে আমাদের জানা, সেটা হলো 4 ইন্টু 10, কিন্তু আমাদের হাইট জানা নেই, সরি দৈর্ঘ্য আর উচ্চতা জানা, গভীরতা মানে এখানে উচ্চতা, আর প্রস্থ আমাকে বের করতে হবে। কিন্তু সব কোন এককে রয়েছে, এটা মিটার কিউব এককে। তারপরে দেখো এখানে কি দেওয়া রয়েছে, এটাই তো আয়তন যার ভ্যালু 7 4টা 0 লিটার। তাহলে একক তো মিললো না, একক আমাকে লিটার আনতে হবে। এখানে আমরা জেনে রাখো তোমরা 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে আমাদের মিটার কিউবে রয়েছে, মিটার কিউব থেকে আমরা ডেসিমিটারে নিয়ে আসবো, তাহলে এখানে আমাদের কি করতে হবে ডেসিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে বি ইকুয়াল টু আমি এখান থেকে লিখবো 7 4টা 0 বাই 4 ইন্টু 10, তাহলে মিটার থেকে আমি ডেসিমিটারে আনবো, মিটার থেকে যদি ডেসিমিটারে আনি তাহলে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে মিটার ডেসি,
আবার এটাকে আনতে হবে, একেও জন্য 10 দিয়ে গুণ, মিটার ডেসি, 10 সব ডেসিতে আসলো। তাহলে 1 2 3, 1 2 3 কাটাকাটি গেল। তাহলে ভাগ করলে তাহলে কত পাবো আমরা? 2 দিয়ে কাটো, 35/2। এত কিসে আসলো আমাদের একক? এটা তো মিটার ছিল, সেন্টিমিটারে করে দিয়েছি, তাহলে এটাকে সেন্টিমিটার মিটার, মিটারকে তো আমি 10 দিয়ে ভাগ করে গুণ করেছি, ডেসিমিটারে আসলো। তাহলে ডেসিমিটার থেকে আমাকে আনতে হবে মিটারে, তাহলে ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। দশ দোকানে 20, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি আমাদের হবে 17.5, তাকে 10 দিয়ে ভাগ, তাহলে আমাদের আরেকটা শূন্য কমে গেল, তাহলে 1.75 মিটার। যদি ডেসিমিটারে অ্যান্সার বসতো তাহলে 35/2, আমাকে যেহেতু মিটারে আনতে হবে তাই ডেসিমিটারকে মিটারে আমরা করলাম। তাহলে এখান থেকে মনে রাখতে হবে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার, অপশন এ। y ভ্যারিজ ডিরেক্টলি x প্লাস 3, মানে y x প্লাস 3 সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে তাকে আমরা সরল ভেদে থাকলে এই আকারে লিখি। আর যদি ব্যস্ত থাকতো তখন তাহলে আমাকে লিখতে হতো এইভাবে। তারপরে দেখো এখানে যদি কোনো ব্যস্ত এরকম অনুপাত আকারে থাকে তাকে ধ্রুবক পদ আনতে হবে, ভেদের অঙ্ক এটা আসলে, এটাকে অনুপাত মানে ভ্যারিজে উঠাতে গেলে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। সেটা আমি m ধরো কে ধরতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, m ইন্টু এক্স প্লাস 3। এখন তুমি মানগুলো পুট করে m এর মানটা বা ধ্রুবক পদের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ধ্রুবক পদের মান নির্ণয় করবো, y এর মান 8, তাহলে y এর জায়গায় 8 বসাবো আমরা। m এর মান আমাকে বের করতে হবে ধ্রুবক পদের মান, আর x এর মান 1, তাই 3 আর 1 4। তাহলে এখান থেকে আমি বের করে নিলাম m এর মান 2। এখন এই m এর মানটা এই ইকুয়েশনে বসাতে হবে, বসিয়ে অপরটার মান নির্ণয় করতে হবে। এখানে কার মান আমাকে নির্ণয় করতে বলছে? y এর ভ্যালু কত, আর যখন x ইকুয়াল টু 2, এটাও মাথায় রাখতে হবে। তাহলে y এর ভ্যালু নির্ণয় করতে বলেছে কিন্তু x এর মান 2 দেওয়া, তাহলে m এর মান তো এখানে বের করে নিলাম, তাহলে এই ইকুয়েশনে মানটা বসিয়ে দাও, m এর জায়গায় 2 ইনটু x এর মান কত 2, x ইকুয়াল টু 2, তাহলে 3 আর 2 5, তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম 5 দোকানে 10, অপশন এ। একটি ওয়াটার গিজারের খুচরো মূল্য এত, যদি প্রস্তুত এত % লাভ করেন, পাইকারি বিক্রি এত লাভ করেন, খুচরো বিক্রি এত লাভ করেন, তাহলে ওয়াটার গিজারটির ক্রয় মূল্য কত? তার মানে ক্রয় মূল্য কত, কেনা দাম কত? তাহলে মার্ক প্রাইস দেওয়া ছিল, খুচরো মূল্য প্রাইস ছিল তার হলো 11,300 টাকা প্রাইস। তাহলে আমাকে কি বলছে, এত টাকা খুচরো মূল্য কিনলো, যদি প্রস্তুতকারক জিনিসটার দাম ছিল কত, x টাকা, যদি প্রস্তুতকারক 5% লাভে পাইকারে 5% লাভ করে এবং পাইকারি বিক্রেতা 10% লাভ করে এবং 15% লাভ করে, তাহলে তাহলে এর ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রস্তুতকারক এখান থেকে 5% লাভ করবে, তাহলে 105/100, তা পাইকারি বিক্রেতা এখান থেকে লাভ করবে 10%, তাহলে 110/100, খুচরো বিক্রেতা এখান থেকে লাভ করবে 115/100। তাহলে ওয়াটার গিজারের ক্রয় মূল্য দাঁড়ায় হলো কত, মানে ক্রয় মূল্যটা x ধরেছি আর খুচরো মূল্য এত ছাড়টা দেওয়ার পরে 1130 টাকা। এটাকেই সমাধান করে আমাকে এখন মান নির্ণয় করতে হবে। এর মানটা তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো এটা কত 20, এটা কাটো 23, এটা 20, তাহলে x ইকুয়াল টু 1130, 2 দোকানে 400 ইন্টু 10, 23 ইন্টু 23, মানে এখানে থাকুক, একে যদি তোমরা একটু ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেট তাহলে দেখবে 8507 সামথিং আসবে, এটা করে নেবে। দ্বিঘাত সমীকরণ এত এর মূলের প্রকৃতি কত, দ্বিঘাত সমীকরণ এত এর মূলের প্রকৃতি, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই টাইপের সমীকরণকে আমরা বলি একচলঘাতজ দ্বিঘাত সমীকরণ, যেই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2, যেখানে a নট ইকুয়াল টু 0।
তাই দ্বিঘাত সমীকরণের তো আমরা জানি সব সমাধান করে দুটো বীজ পাবো, কিন্তু বীজগুলোর ক্যারেক্টার বা কি টাইপের হবে এর জন্য আমাকে পরীক্ষা করতে হয় নিরূপকের। নিরূপক বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac কে, এটা হলো নিরূপক। এই নিরূপকের উপর নির্ভর করতে হয় বীজগুলো কেমন হবে। এই নিরূপকের মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বীজগুলো হবে বাস্তব এবং অসমান, এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় বাস্তব এবং সমান। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0-র চেয়ে ছোট, অর্থাৎ যদি নেগেটিভ আসে তাহলে অবাস্তব মান পাবো। তাহলে আমাকে বীজগুলো চেক করতে বলছে, তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac আনতে হবে। বি কত, তাহলে দেখো এই ইকুয়েশনের সঙ্গে তোমরা কম্পেয়ার করবে, এক্স স্কোয়ারের সামনে যে থাকে হলো এ, তাহলে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু এক্স এর সামনে যে থাকে সি মানে কনস্ট্যান্ট টার্ম, সেটা হলো 5। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে হলো 2, 2 দোকানে 4 মাইনাস 4 এর মান 3 আর সি এর মান 5। তাহলে 4 3 4 12, 5 12 60, তাহলে মাইনাস 56, 3 4 12 60, তাহলে মাইনাস 56। মাইনাস হওয়ার অর্থ কি, বীজগুলো অবাস্তব হবে, এর থেকে বোঝা গেল। জটিল মূল বা দেখো কোন বীজের অবাস্তব হওয়ার মানে কি, বীজগুলো জটিল মূল আসবে, তার মানে অপশন এ। অবাস্তব মানে কি, মনে করো রুটের ভেতরে তুমি ক্যালকুলেশন করলে এখানে মাইনাস মনে করো 2 আসবে, তখন সেটাকে বলা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব বা জটিল সংখ্যা। সেখান থেকে এই জন্য তোমাকে অ্যান্সার করতে হবে জটিল মূল, বা পরীক্ষায় যদি অবাস্তব থাকতো তখন সেটাকেও তোমাকে টিক করতে হতো। পরেরটা সরলীকরণ করতে বলেছে, 36কে 9 দিয়ে ভাগ করবো আমরা 4 ইন্টু 4 2 6, 7 একে 8 প্লাস 9, 6 8 48, সরি 4 6 24 4, আর এখানে 99 ইউনিটটা নিয়ে নিলাম খালি। এখন 99 আর ইউনিটের 99 এর 9 আর 4 যোগ করলে হয় 13, 9 4 13, তাহলে ইউনিটে বোঝা যাচ্ছে 3 আসবে, তার মানে অপশন ডি। একটি শ্রেণীর দুটি বিভাগ এ এবং বি, যার মধ্যে 22 জন এবং 54 জন শিক্ষার্থী থাকে। যদি এ অংশের গড় ওজন 40 কেজি, বি অংশের গড় 34 কেজি, তাহলে সমগ্র শ্রেণীর গড় ওজন কত হবে? আচ্ছা, এ ও বি যার মধ্যে দুটো, তাহলে এ আর বি দুটি সেকশন রয়েছে, দুটি বিভাগ, যার মধ্যে 22 জন এবং 44, এতে রয়েছে 22 জন শিক্ষার্থী এবং বিতে রয়েছে 44 জন, তাহলে অনুপাতে করলে 1:2। যদি এ অংশের গড় ওজন 40 আর বি অংশের গড় ওজন 34 হয়, তাহলে সমগ্র শ্রেণীর গড় ওজন কত? তাহলে গড় মানে কি, তাহলে সংখ্যা কত, এতে অনুপাত হিসাবে 1 ইউনিট, তাহলে গড় কত 40, টোটাল আনতে গেলে আমরা গড়কে সংখ্যা দিয়ে ভাগ করি টোটালকে, তাহলে 1 × 40। তাই নাম্বারকে যদি এভারেজ দিয়ে ভাগ করি তাহলে টোটালটা সাম বেড়ায়, মানে করো এখানে হলো এক সংখ্যা আর একজনের গড় 40, তাহলে টোটাল কত হবে 1 × 40। একই রকম ভাবে যদি দুজন ছাত্র থাকে এবং গড় যদি 44 হয়, তাহলে এভারেজ কত হবে, তাহলে গুণ করতে হবে। সরি, বি অংশের গড় 34, দুজন ছাত্র 34 দোকানে 68, 2 × 34। আমাকে বলছে ওভারঅল এভারেজ বের করতে হবে। ওভারঅল মানে কতজন রয়েছে ছাত্র অনুপাতে, 2 × 3, সেটা দিয়ে ভাগ করে নাও। 40 প্লাস 34 দোকানে 68 ডিভাইডেড বাই 3, 8 8ই, 6 4 10, 3 দিয়ে ভাগ করলে 3 3 9 1, 3 6 18, 36 হবে এই অঙ্কের সঠিক উত্তর। a/b = 3:4, b/c = 4:7, তবে এর মান কত? তাহলে দেখো এই টাইপের অঙ্ক দিলে তোমাকে সবগুলো একটা শ্রেণীতে নিয়ে আসতে, অর্থাৎ a/b/c আকারে নিয়ে আসতে হবে। a/b এর মান দেওয়া রয়েছে 3:4 আর b/c এর মান দেওয়া রয়েছে 4:7, তাহলে এই পাশে ফাঁকা ঘর রয়েছে, তাই জন্য সেই জায়গায় শেষে কি রয়েছে 4, তা তুমি বসাবে। প্রথমে ফাঁকা রয়েছে, তাহলে এখানে 4, 4 এর আগে কি, আগে 4 এর আগের ঘর ফাঁকা, এখানে 4 রয়েছে, তাই 4ই বসবে। এই হলো কেস। এবার তোমাকে গুণ করতে হবে, যদি গুণ করি এটা দেখো এটা কাটা এটা, তাহলে পড়ে থাকবে কি আমাদের 3 4 7, এটা হলো a/b/c এর রিলেশন। অনেকে এইভাবে করতে পারো 3 4 12, 4 4 16, 4 7 28, তারপরে কেটে দাও। আলটিমেটলি কাটাকাটি আগেই কেটে দেবো যে সবগুলোতে আছে, তাহলে কি ক্যালকুলেশন কমবে 4 7। তাহলে বলছে a+b+c/c এর মান, তাহলে মানটা বসাতে হবে, এর মান 3, বির মান 4 আর সির মান 4 যোগ করতে হবে, 4 3 7, 7 7 14 ডিভাইড বাই সি, সি এর ভ্যালু এখানে হলো 7, তাহলে ভাগ 7, কাটাকাটি করলে আমরা পাবো 2, অপশন ডি।
দুজন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। দুজন পুরুষ 9 দিনে কাজ করে চলে যান, 9 দিনে বাকি কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় মহিলার সংখ্যা কত? তাহলে দুজন পুরুষ অথবা বলেছে অর 9 জন মহিলা একটি কাজ 14 দিনে, আমি বলতে দেখ আমি তাহলে বলতে পারি দুজন মহিলা একটি কাজ করবে 14 দিনে, দুজন পুরুষ। আবার আমি এটাও বলতে পারি 9 জন মহিলা ওই কাজটা করতে পারে 14 দিনে, তাহলে 9 জন ওমেন সেই কাজটা করবে 14 দিনে। এটাই তো ওর মানে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও। তাহলে 1 ম্যান বাই 1 ওমেন ইজ ইকুয়াল টু, কোনাকুনি করে দাও, 9/2। এটা হলো এফিসিয়েন্সি রেশিও আমরা বের করে নিলাম। একটা একজন ম্যানের এফিসিয়েন্সি 9 ইউনিট, একজন ওমেনের এফিসিয়েন্সি হলো 2 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি রেশিও পাওয়া গেল। তারপরে আমাকে কন্ডিশন বলেছে দুজন পুরুষ 9 দিনে কাজটি করে, তাহলে 2 ম্যান কাজটি করবে 9 দিনে, এবং 9 দিনে বাকি 9 দিনে কাজটি শেষ করে চলে যান, এবং 9 দিনে বাকি কাজটি সম্পন্ন করার জন্য 9 দিনে বাকি কাজটি সম্পন্ন করার জন্য আর কতজন মহিলার প্রয়োজন হয়? তাহলে আরো 9 দিনে বাকি কাজটি সম্পন্ন করবে, কিন্তু এখানে মহিলাদের ইনক্লুড করতে হবে। জানি না কয়জন মহিলা, আমি বললাম একজন মহিলা আসবে। তাহলে সবাই মিলে যদি কাজটা করে তাহলে কাজটা শেষ হবে। টোটাল ইউনিট কাজ আমাদের জানা দরকার, এর জন্য টোটাল কতটা কাজ ছিল, এর জন্য যে কোনো তুমি একটা কন্ডিশন নাও। আমি এখানে নিলাম দুজন ম্যান ইন্টু 14, এটাই তো আমি টোটাল ইউনিট আলটিমেটলি। তাহলে এখানে খালি ম্যানের এফিসিয়েন্সিটা বসিয়ে দেবে, একজন ম্যানের এফিসিয়েন্সি 9, তাহলে টোটাল ইউনিট কাজ হবে 2 গুণন 9 গুণন 14। এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে আমি লিখতে পারি টোটাল ইউনিট কাজটা 2 গুণন 9 গুণন 14। তাহলে প্রথমে কয়জন করবে? দুজন পুরুষ করবে 9 দিনে, তাহলে 2 ম্যান ইন্টু 9, তাহলে একজন ম্যানের এফিসিয়েন্সি আমরা বের করেছি 9, তাহলে একবারে ম্যানের এফিসিয়েন্সিটা বসিয়ে দিলাম, প্লাস একজন ওমেন, তাহলে ওমেনের এফিসিয়েন্সি আমরা বের করলাম 2, তাহলে x ইন্টু 2 কয় দিনে করে? 9 দিনে। এখানে x এর মানটা বের করলেই আমাদের অ্যান্সার। 9 2 কাটা 9 2 কাটা 9 2 কাটা, তাহলে 14 থেকে 9 বসে যাবে, পড়ে থাকবে খালি x। তাহলে x এর ভ্যালু আমাকে বের করতে বলেছে, x ইকুয়াল টু 5। একজন দোকানদার তার পণ্য মূল্যগুলি তার ক্রয় মূল্যের উপর x% চিহ্নিত করে এবং সেগুলি একটি দরে বিক্রি করে 16% ছাড়া যদি সে 68% লাভ করে, তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো একজন দোকানদারের তার পণ্যতে ক্রয় মূল্যের উপর x% ছাড় দেয়, আমি ক্রয় মূল্যটাকে 100 ধরলাম। তাহলে ক্রয় মূল্যের উপর যদি x% চিহ্নিত করে, তাহলে এখান থেকে বলবো তাহলে মার্ক প্রাইস হবে 100 প্লাস x, যেহেতু x% চিহ্নিত করেছে। তারপরে সেগুলি একটি দরে বিক্রি করে 16% ছাড় দেয়, তাহলে 100 প্লাস এক্স, আর ছাড় মানে আমি বলবো এর উপর 16% ছাড়, তাই 84 বাই 100, এটা তাহলে সেলিং প্রাইস হলো। আবার এখন সেলিং প্রাইস দেওয়া রয়েছে 168। আচ্ছা 14 কে 14 যদি 6, 14 কে 14, 14 গেলে 2, 14 দোকানে 28, 6 14 84, এখানে কাটাকাটি একটু গন্ডগোল হচ্ছে, 6 দোকানে 12, তাহলে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 200। তাহলে এক্স এর ভ্যালু হবে 200 থেকে 100, মানে 100, অপশন বি। সাধারণ গতি 2/5 হেঁটে অভিজিৎ 18 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়, তাহলে তার বাড়ি থেকে অফিস দূরত্ব যে সাধারণত কত সময় লাগবে? সে সাধারণ গতির 2/5, এই টাইপের একটা অঙ্ক করানো হলো। তাহলে অরিজিনাল স্পিড আর নিউ স্পিড, সাধারণ গতির বলছে যার সঙ্গে র সেটা নিচেরটা ধরবে 5, তার নতুন স্পিড হবে তার 2, আর স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক সেটা হবে 2 আর 5, তার মানে উল্টে যাবে। এবং এই সময়ের গ্যাপ সেটা হলো 3, 3 এর ভ্যালু আমি তাহলে বলবো 18 মিনিট। তাহলে 1 এর ভ্যালু এখান থেকে বের করলাম 6 মিনিট, তবে তাহলে তার বাড়ি থেকে অফিসে সাধারণত কত সময় লাগে? অরিজিনালি বের করতে বলছে, মানে 2 এর ভ্যালু বের করতে বলেছে 6 দোকানে 12 মিনিট। অপশন এ। রাজার কাছে এত টাকা আছে, তিনি তার ছেলে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সরাসরি হারে বিনিয়োগ করে বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেখা গেল বরুণ আশিস যতক্ষণ এত বছর পর একই পরিমাণে অর্থ পায়, এমন তো সেম হয়। তবে রাজ আশিসকে কত টাকা দিয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। তাহলে এত টাকা দুজনের মধ্যে ডিভিশন হয়েছে, তাহলে প্রথম জন বরুণ, তার ছেলে বরুণ এবং আশিসকে দিয়েছে রাজে। তাহলে বরুণের অ্যামাউন্ট ইকুয়াল টু, আমি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100
টু দি পাওয়ার n, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সময় চক্রবৃদ্ধি বের করার ফর্মুলা। আমাকে বের করতে বলছে বরুণেরটা, তার মানে অ্যামাউন্ট তো দুজনের সেমই হবে, তাহলে বরুণের জন্য এখানে পিবি দিয়ে দিলাম, বরুণের প্রিন্সিপাল ইকুয়াল টু, দেখো এখানে 10% বলেছে, 10% মানে 1/10, তার সঙ্গে আবার 1 যোগ, তাহলে 1 + 1/10 মানে 10কে 10 11/10, তার মানে আমি বলতে পারি ডাইরেক্ট বলতে পারি 1 + r/100 মানে হলো 11/10। এবং মাথার মধ্যে n এর ভ্যালু কত দেওয়া রয়েছে প্রথম জনের ক্ষেত্রে 13। এবার নেক্সট জন একই রকম, পরের জনের নাম হলো আশিস, ইজ ইকুয়াল টু এখানে 11/10 আর এখানে তার মানে 14 হবে। 1 + r/100 ক্যালকুলেশনই হলো এটা 11/10, এটার ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমি দুজনের প্রিন্সিপালের রেশিও নিয়ে আসবো, তাহলেই অঙ্ক হবে। তাহলে আমাকে ভাগ করে দিতে পারি আমরা, তাহলে 1/1 PB/P, আচ্ছা উল্টাটা করলে ভালো হয়, তাহলে যেহেতু মাইনাস আসবে না, তাহলে যেহেতু কি পি এটা বড় আছে, PA/P ইন্টু 14 থেকে 13 গেলে 1, পাওয়ারগুলো বিয়োগ করতে হয় ভাগের সময়, 11/10। তাহলে এখান থেকে আমি বলতে পারি PB/PA ইকুয়াল টু 10/11, কোনাকুনি গুণ করে দেখো, তাহলে 11 PA, এই যে 11 ছিল এত 10, তাহলে 10 বাই কত হবে PA/PB, তাহলে 11/10। তাহলে আমাদের দুজনের একটা রেশিও পাওয়া গেল 11/10। তাই দুজনের মূলধনের রেশিও আমরা বের করলাম 11/10, টোটাল মূলধন দেওয়া ছিল এত, এটা ভাগাভাগি হবে, তাহলে 11 + 10 মানে 21, দুজনের টোটালে, এই টোটালের ভ্যালুই 1218। তাহলে একের ভ্যালু আমরা বলবো 1218/21। এখানে আমাকে বের করতে বলছি কার মান, আশিসের মান, মানে 10 এর ভ্যালু বের করতে হবে। আর যদি বলতো প্রথম জনের মান বরুণের মান, তাহলে 11 এর ভ্যালু বের করতে হতো। তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি 3 দিয়ে দাও, 3 × 4 = 12, 0 3 × 6 = 18, 3 × 7 = 21, 7 দিয়ে 4 × 7 = 28, 5 × 7 = 35, 5 × 56, 7 × 8 = 56। তাই সঠিক উত্তর হবে 580, অপশন এ। একটি ধাতব কঠিন গোলকের ব্যাস 42 সেমি এবং এটিকে গলিয়ে তারে টানা হয়েছে, মানে এটাকে গলিয়ে একটা তার বানানো হয়েছে, যার সাহায্যে 0.6 সেমি ব্যাসের একটি ক্রস সেকশন তার তৈরি হয়েছে। তবে তারের দৈর্ঘ্য কত, মানে একটা গোলক ছিল, গোলক ভেঙে একটি তার তৈরি করা হয়েছে, মানে চোঙ আকৃতির ফিগার তৈরি করা হয়েছে, যার ব্যাস, এটার ব্যাস দেওয়া রয়েছে, এই যে ব্যাস গোটাটার লেন্থ, মানে ভূমির যে রয়েছে বৃত্ত, তার ব্যাসটা দেওয়া রয়েছে 0.6। তবে বলছে তারের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে। তাহলে দেখো এটা গোলককে ভেঙে তৈরি করা হয়েছে, তাহলে গোলকের আয়তন আমাকে লাগবে, আর গোলকটার ডায়ামিটার ব্যাস দেওয়া রয়েছে 42, তাহলে রেডিয়াস হবে তার অর্ধেক 21, আর গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 πr3, পায়ের মান 22/7 ইন্টু r3। এখানে গোলকের ব্যাসার্ধ তো আমাদের জানা, তাহলে আর এর জায়গায় আমি এখানে বসিয়ে দিতে পারি 21, তাহলে 21 এর কিউব মানে 21 গুণন 21 গুণন 21। এটা হলো গোলকের আয়তন আমরা বের করলাম 4/3 πr3, এটা গোলকের আয়তনের ফর্মুলা, এটা তোমরা মনে রাখবে, গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 πr3। অন্য পরীক্ষা সেটা কাজে লাগতে পারে অন্য অঙ্কের ক্ষেত্রে। এইটা ইকুয়াল টু চোঙের আয়তনের সমান, চোঙের আয়তনের ফর্মুলা হলো πr²s। চোঙের দেখো যার সাহায্যে এত সেমি ব্যাসের চোঙটার ব্যাস দেওয়া রয়েছে, যে চোঙটা তৈরি হয়েছে গোলক থেকে, তার ব্যাস হলো 0.6, মানে ভূমিটা যে হচ্ছে বৃত্তকার তার ব্যাস 0.6, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই তার অর্ধেক হবে 0.3। সবই সেমিতে ক্যালকুলেশন করছি, কিন্তু উত্তর কিন্তু আমাদের মিটারে আনতে বলেছে। তাহলে πr²h, এটা হলো চোঙের আয়তন বের করার ফর্মুলা, তাহলে এটা ইন্টু h। তাহলে ক্যালকুলেশন আমাদের হচ্ছে সেন্টিমিটার এককে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে তো 22/7 22/7 আমরা আউট করে দিতে পারি, তাহলে পড়ে থাকবে আমাদের 4/3 21 গুণন 21 গুণন 21, আর এখানে 0.3, এটা আমাদের কি ব্যাসার্ধ, তার স্কোয়ার রয়েছে, তাই দুবার তুমি লিখে দিতে পারো 3 গুণন 0.3 ইন্টু h। তাহলে দশমিকটা যদি আমরা উঠাই, তাহলে 10 × 10 = 100,
উপরে এইচ। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, 3 সাতা 21 গেল, 3 সাতা 21, এই 3 দিয়ে 7, তাহলে সব আমাকে গুণ করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু 7 কিউব তো আমরা জানি 343 ইন্টু এই যে 4 অক্ষে 4 100 মানে 400 দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে গুণ করলে 3 4 12 2, 4 4 16 একে 17, 3 4 12 একে 13, 137200। তাহলে কোন এককে কাজ করেছি আমরা? সেন্টিমিটার এককে, কিন্তু আমাদের আনতে হবে মিটার এককে। সেন্টিমিটার থেকে মিটার বানাতে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটার এককে এর অ্যান্সার হবে, তাহলে দুটো শূন্য কাটা পড়বে, তাহলে আমাদের মিটার এককে এর অ্যান্সার বেরোবে 1372। অপশন এ, এত মিটার। x plus y is equal to 10 এবং দুটোর গুণফল 16 হলে x to the power 4 y to the power 4 এর মান কত? তাহলে x plus y is equal to 10 আর x into y এর ভ্যালু 16, আমাকে বের করতে বলেছে x to the power 4 plus y to the power 4 এর মান। এখানে দেখো আমরা তো ফর্মুলার সাহায্যে করতে পারি, এছাড়াও ভ্যালু পুডিং এর সাহায্যে করা যেতে পারে। 8 গুণন 2, x এর জায়গায় আমি ধরো 8 বসালাম, y এর জায়গায় 2, 8 দোকানে স্যাটিসফ্যাকশন করলো, তাহলে দুটো ইকুয়েশনই তোমাকে স্যাটিসফ্যাকশন করতে হবে। উপরে ইকুয়েশনটাও স্যাটিসফ্যাকশন করছে, দেখো 8 আর 2 যোগ করলে 10, তাই আমি বলতে পারি x এর স্থলে আমাকে বসাতে হবে 8 টু দি পাওয়ার 4, তাহলে y এর স্থলে আমাকে বসাতে হবে 2 টু দি পাওয়ার 4। এটাকে তোমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে 8 এর কিউব মানে 512, তাকে আমরা আরো 8 দিয়ে গুণ করব, আর 2 এর কিউব হলো 8 টু দি পাওয়ার 4 মানে 16, 8 দোকানে 16 6, 8 অক্ষে 8 আর একে 9, 5 8 40 প্লাস 16, তাহলে 6 6 12, 9 একে 10 একে 11, 1 4, তাহলে 4112 হবে সঠিক উত্তর, অপশন ডি। 10.6 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে হেলে আছে, ওই মইটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তবে সিঁড়িটির দেওয়ালে কতটা উচ্চতা রয়েছে? তার মানে এখানে বলা হয়েছে আসলে 10.6 মিটার একটা মইকে দেওয়ালে সবসময় একটু অতিভুজ বরাবরই আমরা লাগিয়ে থাকি। 10.6 যেটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে রয়েছে, তার মানে এই কোণের মান হলো 30 ডিগ্রি। আমাকে বলছে এই যে দেওয়ালের কত উঁচুতে সেটি পৌঁছেছে, মানে হাইটটা নির্ণয় করতে বলেছে। এ বি সি দেওয়ালের কত উঁচুতে সেটি পৌঁছেছে, তা হাইট আমাকে এখানে নির্ণয় করতে হবে, মানে এবির মান কত। তাহলে এই টাইপের অঙ্ক দিয়ে আমাকে বুঝতে হবে ত্রিকোণমিতির কোনো না কোনো নিয়মে যাবে। কিন্তু আমরা জানা কি, আমার জানা অতিভুজ, তাহলে আমাদের দরকার কি লম্ব বের করা। তখন তুমি ভাববে লম্ব আর অতিভুজের মধ্যে সাইন কস কিসের রিলেশন রয়েছে, আর সাইনের রিলেশন রয়েছে আমরা জানি, যেহেতু কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান আমাদের এখানে এ বি এবং অতিভুজের মান আমাদের এসি। থিটা মানে এখানে আমি 30 ডিগ্রি নেব, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বের মান আমাকে বের করতে হবে এবং অতিভুজের মান আমাদের জানা 10.6, সাইন 30 ডিগ্রির মান হাফ এ বি বাই 10.6, তাহলে কাটাকাটি করলে 5.3, তাহলে এ বির মান 2 দিয়ে কাটো, 5 দোকানে 10, 3 দোকানে 6, অপশন ডি। 4% সরল সুদের হারে এত টাকায় হতে কত সময় নেবে? আমাদের টাইম বের করতে বলছে। প্রিন্সিপাল আমাদের 1680, অ্যামাউন্ট আমাদের 2100 এবং রেট অফ ইন্টারেস্ট 4%। তাহলে আমাদের আয়ের দরকার, আয় বের করতে আমাদের তাহলে 2100 অ্যামাউন্ট থেকে আমাদের প্রিন্সিপাল বের করতে হবে, মানে সুদ আসল থেকে আসল বের করতে হবে, তাহলেই আমরা পাবো আয়। তাহলে আয়ের মান হবে, বিয়োগ করে দাও 1680, একটা শূন্য, 0 0ই 10 থেকে 8 বিয়োগ করলে 2, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 2 2 মিলে 0, তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা। আয়ের মান 420, পি এর মান দেওয়া রয়েছে 1680, পি ইন্টু টি, আর এর মান 4 ডিভাইড বাই 100, এই শূন্য কাটো, 4 দোকানে 8, 4 4 16, 4 25 100, টি ইকুয়াল টু 25/4, মানে 4 6 24, 6 পয়েন্ট সামথিং দিয়ে অ্যান্সার, মানে 6.25। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 144, এ ইন্টু বি 24, যেখানে এ হলো বি এর চেয়ে বড়, তবে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলেছে। এইটা করার জন্য একটু যোগভাগ প্রক্রিয়া ইউজ করবো, সেটা কি?
দেখো প্রথমে দেওয়া রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার 144 এবং a ইন্টু 24, তাহলে আমি দুটোকে ভাগ করে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এবি, তাহলে উপরে যাবে 144 আর নিচে আসবে 24, দুপাশে ভাগ করে দিলাম। তাহলে 12 দিয়ে কাটাকাটি, 12 12 144, 12 দোকানে 24, 12 12 144, 12 দোকানে 24, 2 দিয়ে যদি কাটি 6 হবে। তাহলে আমি দেখো এখানে আবার রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে এবি, এটা ফর্মুলা আমরা জানা আছে, সেটা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। উপরে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশে যদি 2 দিয়ে গুণ করি তোমাকে এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর নিচেরটা আমরা জানি 4ab এর ফর্মুলা জানি একটা, তাহলে নিচে আমি 4 দিয়ে গুণ করলাম 4ab, তাহলে এই পাশেও তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করো 2 3, 3/1। এবার আমরা ইউজ করবো যোগভাগ প্রক্রিয়া। তার জন্য একবারে করা যেতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা রয়েছে, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab এর ফর্মুলা হলো a প্লাস বি হোল স্কোয়ার, খালি মনে রাখবে প্লাসের জায়গায় মাইনাস আসবে, যার ভ্যালু 3/1। একে আমরা যোগভাগ প্রক্রিয়া এখন ইউজ করি। যোগভাগ মানে কি, তুমি এই পাশে যা করবে এই পাশে তোমাকে তাই করতে। আমি মানে লবের সাথে হর যোগ করছি, লবের সঙ্গে যদি হর যোগ করে দেখো প্লাস মাইনাস টার্মটা কাটা যাবে, এ মাইনাস বি টার্মটা কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে উপরে আমি যোগ করলাম, তাহলে তোমাকেও এখানে লব আর হর যোগ করতে হবে, 3 আর 1 যোগ করলে হবে 4। এবার আমরা কি করব, নিচে বিয়োগ করব এবার। তাহলে বিয়োগ করলে মাইনাস এ প্লাস বি বিয়োগ করা যদি প্লাসটা কেটে যাবে, তার মানে তাহলে পড়ে যাবে মাইনাসটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে দুটো 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এবার আমরা বিয়োগ করলাম, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ, তাহলে 2 হবে, 2 2 কাটা, তাহলে এখানে 2 কাটো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু হলো 2, তাহলে রুট করে দিলে তাহলে আমাদের দাঁড়াবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √2। তাহলে আমাকে বের করতে বলছে a মাইনাস বি বাই এ প্লাস, তার উল্টোটা, তার মানে অ্যান্সার 1/√2 হবে, উল্টে যাবে 1/√2, উল্টে দিলাম। যদি বলতো a প্লাস বি বাই এ মাইনাস বি, তখন √2 অ্যান্সার। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি এবং 26 সেমি, বৃত্তের বৃহত্তর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাই সমকেন্দ্রিক বৃত্ত একটা বড় বৃত্ত, আর একটা রয়েছে ছোট বৃত্ত। সমকেন্দ্রিক, দুটো সেন্টার সেম। বড় বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 26 সেন্টিমিটার, তাহলে এটা যদি ধরি তাহলে এটা 26 সেন্টিমিটার আমাদের। আরেকটা কন্ডিশন বলা হচ্ছে বৃহত্তর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হলো ছোট বৃত্তের স্পর্শ মানে টাচ করে যাবে, তাহলে বৃত্তের জ্যায়, যেটা হলো বৃত্তের জ্যায় টাচ করে যাবে কিন্তু ভিতরে চলে গেল, মানে এটার সঙ্গে স্পর্শ করে যাবে, এটা হলো বড় বৃত্তের জ্যায়। তাহলে এ বি। এবার দেখো সমকেন্দ্রিক, এই যে ছোট বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 10, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ ও এম ধরি আমরা, তার মান 10। তাহলে আমি যদি এই ড্রয়িংটা একটু বুদ্ধিদীপ্তভাবে অঙ্কন করি, এইখানে ব্যাসার্ধটা আমি বড়টার করে দিই, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে, তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে 26। তাহলে এখান থেকে লক্ষ্য করো ও বি এম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, আর এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, কোণ ও এম বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেট ইউজ করতে পারি, বা লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইউজ করতে পারি। তাহলে এম বির মান আমাদের বেরোবে, অতিভুজ এখানে 26 তার স্কয়ার 26 স্কয়ার মাইনাস বাই কি লম্ব স্কয়ার, তাই 10 স্কয়ার, 26 স্কয়ার 676, আর 10 স্কয়ার 100, 676 থেকে 100 গিয়ে গেলে 576, 576 এর বর্গমূল করলে আমরা পাবো 24। তাহলে এম বির মান 24। আবার আমরা জানি এ এম ইজ ইকুয়াল টু এম বি, তাহলে এত পিসের মান 24 হবে, আর এ বির মান তার মানে কি দুটো যোগফল হবে, তাই 24 24 48। পাঁচটি শার্ট ও 60টি প্যান্টের দাম এত টাকা, 3টি শার্টের দাম 4টি প্যান্টের দামের সমান, 2টি শার্ট 2টি প্যান্টের দাম কত? তাহলে 5টি শার্ট আর 60টি প্যান্টের দাম রয়েছে 6150। আবার কন্ডিশনে বলা রয়েছে 3 শার্ট 4 প্যান্ট এর সমান। আমাকে বের করতে বলছে দুটো শার্ট আর দুটো প্যান্টের ভ্যালু কত। এই টাইপের অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, দুটোকে সমান করে দাও। আমি মনে করো প্রথমটাকে 3 দিয়ে গুণ করবো, পরেরটাকে 5 দিয়ে মান পুট করে বসিয়ে দেবো, কারণ কি এই দুটো ইকুয়েশনে সাহায্য করে এস আর পি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটাকে 3 দিয়ে গুণ করলাম, 3 × 5 = 15s,
3 7 21 পি, তাহলে এই পাশেও 3 দিয়ে তোমাকে গুণ করতে হবে। 3 5 15 5, 3 অক্ষে 3 একে 4, 3 6 18, একটা 0, 3 5 15 5, 2 3 4, 3 6 18। আবার দেখো পরে যে সেকেন্ড কন্ডিশন রয়েছে তাকে আমি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 5 15s ইকুয়াল টু 4 5 20 পি। তাহলে 15s এর জায়গায় যে সেকেন্ড ফার্স্ট এখানে রয়েছে 15s এর জায়গায় আমি তাহলে 20 পি বসাতে পারি। 20 আর 21 যোগ করলে হবে তার মানে 41 পি, যার ভ্যালু দেওয়া রয়েছে 18450। এখন 41 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে 41 দিয়ে যদি ভাগ করো তাহলে 41 কে দেখে নাও 18450, 4 বাদ দিলে হয় এখানে 4 অক্ষে 4 4 4 16, 4 অক্ষে 4 4 16 164, 5 দিলে চেয়ে বেশি হয়ে যাবে, 4 বার আমাকে দিতে হবে। 4 অক্ষে 4 4 4 16, 0 2 205, তাহলে 41 কে 5 দিয়ে গুণ করলে 205, তাহলে একটা 0 এখানে পড়ে রইল, তাহলে 450, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 450। তাহলে একটা পি এর মান আমরা বেরিয়ে গেল, সেটা হলো 450। তাহলে পি এর মান বেরোলে গেলে আমি এখান থেকে এস এর মান ইজিলি বের করতে পাবো। এই যে যেখানে স্টার দাও ইকুয়েশনটা লিখি সেখানে মান বসিয়ে দাও, তাহলে 1p ইকুয়াল টু 450, তাহলে 2p কত হবে? 2p হবে 450 কে 2 দিয়ে গুণ করলে 900 টাকা। কেন 2pর মান বের করলাম? যেহেতু দুটো প্যান্ট বলেছে, এটা আমাদের হাতে থাক। এবার আমাদের শার্টের মান বের করতে হবে, তাহলে 1p ইকুয়াল টু 450, তাহলে p এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 3s ইকুয়াল টু 4 ইন্টু 450, 3 15 45, তাহলে 1s এর মান 4 15 60, একটা 0 600, কিন্তু দুটো শার্ট লাগবে, তাহলে 1200 হবে এর দাম, 1200। দুটো শার্টের দাম 1200 আর দুটো প্যান্টের দাম আমরা বের করেছি 900, এই দুটো টোটাল দাম কত তা আমাকে বের করতে বলেছে, তাহলে 1200 আর 900 যোগ করলে হবে 2100, অপশন সি। তাহলে আজকের ক্লাসে এই 26খানা অঙ্ক ছিল, সেগুলি সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।